একটা কিছু কর ইসানা, এই মুরাদ আমার জীবন অতিষ্ঠ করে তুলেছে। সোহানা ফোনে অসহায় ভঙ্গিতে ইসানাকে বলছে। আজও দেখা হয়েছিল নাকি? হ্যাঁ, সেধে বিরক্ত করেছে। যাক, যাও, সে মানুষ। আর আমি তো বিরক্ত হচ্ছি টাইসনকে নিয়ে। টাইসন কি করেছে আবার? এই বা, লে, র কু, তোত্তা, এত ভাব দেখায়। মন চাইছি, পা মা, ই, র দিতে। দে, তাহলেই ঠিক হবে। হ, কু, বু, ইদ্ধি দিচ্ছিস। পরে কামড় কে খাবে হুহো? তাহলে সহ্য কর। এখন বলেই মুরাদের কি করব? এক কাজ কর, তোর না কলেজের বন্ধু আছে রাতুল? আছে, তার সঙ্গে রিলেশন কর। হ, আরে এটা মুরাদকে দেখানোর জন্য করবি। বা, লে, র আইডিয়া। তাহলে আমার কাছে কোনো সাজেশন চাইবি না। রেগে যাচ্ছিস কেন? একে তো আমি মুরাদের জন্য বিরক্ত, আর তুই টাইসনের জন্য। দেখা হলে হাত মিলাবো নে। বইন চুপ থেকে আইডিয়া দে। তার আগে আমার সঙ্গে দেখা কর কাল। গার্ডেনে আসিস। আচ্ছা, বলার সঙ্গে সঙ্গে রান্নাঘরে কিছু একটা পড়ার আওয়াজ পেয়ে বের হয় ইসানা। উকিঝুঁকি দিয়ে রান্নাঘরে দেখে পুনরায় ফিরে রুমে। রান্নাঘরে ফ্রিজের পেছনে থেকে রাত বের হয়। পানি খেতে এসেছিল রান্নাঘরে। পাশের রুম থেকে ইসানা ও সোহানার কথোপকথন শুনছিল। তখনই পাশ থেকে স্টিলের গ্লাস নিচে পড়ে যাওয়ায় শব্দ হয়। ইসানা বের হবার আগেই রাত লুকিয়ে ফেলে নিজেকে। পা টিপে টিপে রাত রান্নাঘর থেকে রুমে পৌঁছায়। আন্ডারস্কোর। পরদিন রাত ও মুরাদ গুরুতরভাবে ভাবনায় মশগুল। ইতিমধ্যে রাত কালকের বলা তাদের কথোপকথন ঢালা শেষ। তাই মুরার, রাত জনে চুপ থেকে ভাবছে কিভাবে কি করা যায়। তৎক্ষণাৎ রাত বলল, তুই লাঞ্চ টাইমে ফুড গার্ডেনে যাবি। আমি শিওর, সেখানে সোহানার বন্ধুকে পেয়ে যাবি। সত্যিই পাব? চিন্তিত হয়ে বলল, দেখে আসলে ক্ষতি কি? ওকে যাব, কিন্তু জনকে একসঙ্গে দেখলে। লাস্টের অংশটুকু না বলে থেমে যায়। রাগ লাগছে তার। কুল ব্রো, এখন তুই যা। মুরাদ উঠে চলে গেল। রাত ইসানাকে কেবিনে আসতে বলল। দরজা ঠেলে ভেতরে এলো ইসানা। সরস কণ্ঠে বলল, জি বলুন স্যার। রাত একটি সাদা রঙের খাম এগিয়ে দিয়ে বলল, এর মধ্যে ৪১,০০০ টাকা আছে। ভয় নেই, এগুলো অগ্রিম টাকা, যেটা আপনাকে দেওয়া হয়নি জয়েন হবার পর। বেতনের টাকা মাস শেষে পাবেন। আর ৯,০০০ টাকা জরিমানা হিসাবে রাখা হয়েছে। ইসানা হাতে নিয়ে মনে মনে খ, বি, স বাক্যটি বলল। তবে সে খুশি হয়েছে। ধন্যবাদ স্যার, বলে চলে গেল। রাত চেয়ারে হেলান দিয়ে মনিটরে ইসানার পানে চেয়ে বলল, মনে মনে আপনি আমাকে গালমন্দ করেন সেটা আমি ঠিক বুঝতে পারি মিস ইসানা। সোহানা একজন ব্যক্তির সঙ্গে ফুড গার্ডেনে বসে লাঞ্চ করছিল। খাওয়ার সঙ্গে হাসিমুখে বাক্য বিনিময় করছে। মুরাদ মাত্রই পৌঁছেছে। ওপরের তলায় এসে সোহানাকে অপরিচিত একজন ব্যক্তির সঙ্গে হাস্যমুখে কথা বলতে দেখে হৃদয় যেন পুড়ে যাওয়ার উপক্রম হয়েছে। রাদের কথা সত্য প্রমাণিত হল। দ্রুত পায়ে এগিয়ে গিয়ে ধপাস করে তাদের ওপর পাশের আসনে বসল। আচমকা মুরাদের আগমনে জনেই থমথম হয়ে তাকায়। মুরাদ লোকটির পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে নিল। গায়ে শার্ট, খয়েরি রঙের ফুল প্যান্ট, আদলে বয়স্ক ছাপ, বাঁ হাতে সোনালি রঙের ঘড়ি। পর্যবেক্ষণ করার পর নজর সরিয়ে নিল মুরাদ। দীর্ঘশ্বাস ছেড়ে সোহানার উদ্দেশ্যে বলল, মিস, আপনার চয়েজ এত বাজে আগে জানতাম না। সেই সবধি একজন আধবুড়ো লোকের সঙ্গে ডেট করছেন। বলতে বলতে আফসোস হয়ে টেবিলে হাত রাখল মুরাদ। সোহানা অগ্নিশর্মার ন্যায় রূপ ধারণ করেছে। ছোট চামচটি হাতে তুলে পিছন দিকটা উঁচু করে সজোরে নিক্ষেপ করে মুরাদের হাতের উল্টো পিঠে। মুরাদ চেঁচিয়ে উঠে ব্যথায় কুকড়ে হাত ঝাড়তে আরম্ভ করে। আশেপাশে সকলের দৃষ্টি এবার তাদের ওপর। তারা বিষয়টি বোঝার চেষ্টা করছে। হঠাৎ করে চেঁচামেচির কারণ অজানা। সোহানা দাঁতে দাঁত চেপে বলল, উনি আমার আব্বু। মুরাদ থ হয়ে স্থির হয়ে যায়। যতটুকু ব্যথার দরুন হাত ঝাড়ছিল সেটি কর্ণপাত হতেই যেন উবে গেছে। চমৎকার মিস্টেক করেছেন তিনি। রীতিমতো সোহানার বাবা আনোয়ার হোসেন চমকপ্রদ পুরো ঘটনা দেখে। মুখে কিছু না বললেও সে আন্দাজ করে নেয় কিছুটা। মুরাদ জোরপূর্বক ঠোঁটে হাসি ফুটিয়ে বলল, সরি মিস। সরি আঙ্কেল, মিস্টেক হয়েছে। হাতে প্রচুর ব্যথা পেয়েছি। ডক্টরের কাছে যেতে হবে। বলতে বলতে দ্রুত গতিতে প্রস্থান করল মুরাদ। সোহানা তার আব্বুকে কিভাবে ম্যানেজ করবে সেই টেনশনে আছে আপাতত। পিছন থেকে ইসানা পুরো ঘটনাটি দেখেছে। মুখ চেপে প্রচুর হেসেছে।
মুরাদ চলে যাওয়ার মিনিট কয়েক সেখানে দাঁড়িয়ে রয়। সে চাইছে বিষয়টি যেন সোহানা একাই সামলে নেয়, তারপরই সে তাদের কাছে যাবে। আউচ, আস্তে ব্যান্ডেজ কর রাদ, ব্যথা লাগছে, আহত কণ্ঠে বলল মুরাদ। রাদ মুচকি হেসে মুরাদের হাতে ব্যান্ডেজ করতে করতে বলল, ভাগ্য ভালো ছিল চামিচের উল্টো পিঠ দিয়ে আঘাত করেছে, কাটা চামিচ হলে হাত ছিদ্র হয়ে যেত। লাস্টের অংশটুকু শেষ করে রাদ হেসে ফেলে মুরাদ মেকি রাগ নিয়ে বলল, হাসিস না, তোর কথা শুনেই তো আমি গিয়েছিলাম, কে জানত উনি সোহানার আব্বু হবে। একজন বয়স্ক লোক ও ইয়াং ছেলের মধ্যে পার্থক্য বুঝিস না, তুই কি আসলেই পুরুষ? পিঞ্চ দিয়ে বলল, তুই আমার পুরুষত্ব নিয়ে সন্দেহ করছিস? শোন, ছোটবেলায় দুবার পালিয়েছি মুসলমানি করব না দেখে। রাদ এবার উঁচু গলায় হাসতে আরম্ভ করল। মুরাদ লজ্জাজনক পরিস্থিতিতে পড়ে, তার এটা বলা একদমই উচিত হয়নি। রাদকে পুরুষত্বের প্রমাণ দিতে গিয়ে ভুলে বলে ফেলেছে। হাসি থামিয়ে রাদ মুরাদের কাঁধে হাত রেখে বলল, সমস্যা নেই, আমরাই তো। এখন তুই সোহানাকে সরি বল, 2-3 দিনে ওর সামনে যাবি না। যেমন তোর মর্জি। কাঁধ ঝাঁকিয়ে বলল রাদ। এ দুর্দিনে ইসারা আমাদের পাশে দাঁড়িয়েছে, এটাই তো অনেক বেশি সোহানা। কতই না কষ্ট পোহাতে হয়েছে মেয়েটার। দীর্ঘশ্বাস ফেলে বললেন সুরভি খাতুন। সোহানা পাশে বসে তার কথা শুনছে। আশ্বাস দিয়ে বলল, মায়ের অভাব আপনি পূরণ করেছেন মামি। ও নিজেই চেয়েছিল আসতে, অনেকদিন হলো আপনাদের দেখে না, কিন্তু মামার জন্য আসার সাহস করেনি। পারলাম না আমি ওর মামাকে মানাতে। ইসানার কথা একদমই শুনতে পারে না লোকটা। মামি টাকার বিষয়টি মামার কাছ থেকে গোপন রাখবেন ইসানা বলেছে। গোপন রাখতে হবে না, বাক্যটি বলে ক্ষোভ নিয়ে এগিয়ে এলো লিয়াকত আলী। স্বামীকে দেখে চমকে উঠেন সুরভি খাতুন। সোহানাও ঘাবড়ে যায়। তিনি এগিয়ে এসে বললেন, অভি, সব তো পোড়ামুখীর টাকা দিয়ে আমার মেয়ের বিয়ে দিব না। ফিরিয়ে দেও ওর টাকা। সুরভি খাতুন স্থির থাকতে পারলেন না আর। ছোট থেকে ইসানার প্রতি এরূপ আচরণ মুখ বুজে সহ্য করেছে। সেই সবধি বিয়ে দিয়েও মেয়েটির জীবন নষ্ট করে ক্ষান্ত হয়নি। এখন তাদের বিপদে পাশে দাঁড়িয়েছে, এটাও সহ্য হচ্ছে না। চটজলদি দাঁড়িয়ে গেলেন, খেকিয়ে বললেন, অভি, সব তো ইসানা নয় তুমি। মনে নেই কয়েক বছর আগে কিভাবে সংসার চালাতে? ইটের ভাটায় অর্ধেক বেলায় কাজ করে, আর অর্ধেক বেলা জুয়া খেলে সব টাকা উঠিয়ে দিতে। কত কষ্টের মধ্যেই আমাকে কাজ করে সংসার চালাতে হয়েছে। ছোট্ট মেয়েটি ঘরে তোমার 2 ছেলেমেয়েদের দেখাশোনা, যত্নআত্তি করেছে। আজ তোমার জন্যই ইসানার এই অবস্থা। টানাপোড়ায় ঠিকমতো সংসার চালাতে পারোনি। যদি মেয়েটাকে ভালো কোনো ঘরে বিয়ে দিতে সুখে থাকত, আজ অন্যের অধীনে কাজ করে পেট চালাতে হতো না। একবার ভাবো, মনে করে দেখো, কতটা অকথা, বিশ্রীভাবে গালিগালাজ করেছ। একবারও তো মুখ ফুটে কিছু বলেনি মেয়েটা। নিজের মেয়েকেই বড় বলে গণ্য করেছ, অথচ ওদের চেয়ে বড় ইসানা। নিজের বাবার চোখে দেখেছে তোমাকে। পুরোটা বলে তিনি জোরে জোরে নিঃশ্বাস নিলেন। লিয়াকত আলীর দৃষ্টি নত, বিন্দু বিন্দু অনুতপ্ত বোধ তীরের মতো হৃদয়ে আঘাত আনছে তার। সুরভি খাতুন নজর সরিয়ে নিয়ে বলল, অল্পতেই থেমে যেতে চাই। ইসানার জন্মদাত্রী মা আমি নই, তবে নিজের সন্তানের চেয়ে কম নয় ইসানা। আজ আমি বলছি, আমার বড় মেয়ের টাকা দিয়েই মেজ মেয়ের বিয়ে হবে। এতে কারো যদি আপত্তি থাকে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এই বিয়েতে ইসানাও থাকবে। সোহানা তুমি এখন যাও। হ্যাঁ সম্মতি জানিয়ে সোহানা বেরিয়ে এলো। সুরভি খাতুন তার কামরাতে চলে গেলেন। সীমা ও মানিক পাশে দাঁড়িয়ে মায়ের সব কথা শুনছিল। তারাও তাদের কক্ষে চলে এলো। রয়ে গেল শুধু লিয়াকত আলী। এর প্রথম আজ নিজেকে ঘৃণা লাগছে। আদরের ছোট বোনকে কতই না ভালোবাসত। ইসানা পৃথিবীর আলো দেখার সঙ্গে সঙ্গে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আদরের বোন। তখন থেকে ইসানাকে অভিশপ্ত ভেবে নিয়েছিলেন। কিন্তু এটা যে তার ভুল ধারণা আজ সে বুঝতে পেরেছে। সে আজ অনুতপ্ত। হ্যালো সোহানা, তুই আস্তে আস্তে কথা বলছিস কেন? আমার কথা রাত সব শুনতে পায় বাহির থেকে। আমি তো জোরে জোরে কথা বলি, এজন্য আস্তে আস্তে কথা বলছি। আর কি বলছে দে বল শুনি। বাহিরে দেখা হলে বলবো, এখন তুই রাখো। আরে শোন, মুরাদ আমার নাম্বার কোথায় পেল? তুই দিয়েছিস? বাহিরে গেলে কথা বলবো বলছি না। রাখি। কথা এড়িয়ে ফোন কেটে দিল ইসানা। সরু নিঃশ্বাস ফেলে বিড়বিড় করে বলল, নাম্বার তো দিলাম আজই। ভালো হয়েছে এড়িয়ে গিয়েছি, নয়তো বকা শুনতে হতো।
ফোন বিছানায় রেখে বেকনিতে এলো ইসানা। স্বচ্ছ চাঁদের পানে চেয়ে মৃদু হাসল। গোলাকৃতি চাঁদ কতদূর অবধি আলো দিচ্ছে। এ উজ্জ্বল আলোতে হাঁটা চলা করা যায় বিনা আধুনিক যুগের ইলেকট্রনিক লাইটের সাহায্যে। ইস, চাঁদের মতো যদি কেউ তার জীবনে সুখ, ভালোবাসা দিয়ে উজ্জ্বল আলোর রশ্মি ছড়িয়ে দিত, কতই না ভালো হতো। ছোট থেকেই অন্ধকার জীবন অতিবাহিত করেছে। ছোটবেলায় যদি মায়ের বদলে তার মৃত্যু হতো, তবে হয়তো জীবনের ওপর থেকে এত ঝড়োঝাপটা যেত না। ভাবতে ভাবতে চোখের কোনায় নোনাজল এসে ভর করল। শাহাদাত আঙুল দ্বারা মুছে নিল। হঠাৎ দরজায় করাঘাত হয়। ইসানা চোখ ঠিকঠাকভাবে মুছে বের হল। সে জানে এই মুহূর্তে কে দরজায় আওয়াজ করেছে। দরজা খুলে বাহিরে পা রাখার পরপরই টাইসন চিল্লিয়ে উঠে। ইসানা মুখে হাত রেখে পিছিয়ে যায়। টাইসন লেজ জাগিয়ে তুলে রাগে রাদের পায়ের কাছে ঘুরছে। ভুলক্রমে ইসানা না দেখেই টাইসনের লেজে পা রেখেছে, যার দরুন ব্যথায় কুকড়ে আছে টাইসন। রাত টাইসনের ওপর থেকে নজর সরিয়ে ইসানার পানে ক্রোধ চোখে তাকায়। ইসানা এখনও টাইসনের দিকেই অপরাধী চোখে তাকিয়ে আছে। এতক্ষণ টাইসন ঠিকই তাকে কামড়ে দিত। রাদের জন্য আপাতত রক্ষে হয়েছে। ইসানা রাদের উপর নজর পড়ে রাগী রাগী চোখ দেখে দ্রুত বলল, আমি ইচ্ছে করে দেইনি। জরিমানা নিবেন না প্লিজ স্যার। টাইসনের ট্রিটমেন্ট করুন এক্ষুনি। গমগম স্বরে বলল, যদি কামড় দেয়, দিবে না। আমি ধরছি ওকে। আপনি ওর লেজে ব্যথার স্প্রে দিয়ে দিন। জি। ইসানা দ্রুত ছুটে যায় ফার্স্ট এড বক্স আনতে। রাত টাইসনকে কোলে তুলে সোফায় বসে ইসানা স্প্রে দিয়ে দেয় আলতোভাবে। টাইসন ব্যথায় চিৎকার করলে রাত সামলে নেয়। ব্যথা একটু বেশিই লেগেছে লেজে। জনে একসঙ্গে লেজে হাত রাখার সময় আঙুল স্পর্শ হয় তাদের। রাত আর চোখে তাকালেও ইসানা তাকায় না। রাদের কপাল কুঁচকে আসে কিঞ্চিত। মাঝে মধ্যে ইসানাকে দেখে তার কাছে অদ্ভুত লাগে। সে ভাবে তার মধ্যে অনুভূতির ছিঁড়ে ফোটাও নেই, আছে শুধু দায়িত্ব পালনের ভূমিকা। ইসানা বক্স হাতে চলে যেতে নিলে রাত না তাকিয়ে বলল, আজকে টাইসনকে আপনার কাছে রাখবেন, রাতে ওর যত্ন নিবেন। ইসানা দৃষ্টি নত রেখে রাজি হয়ে সম্মতি জানায়। টাইসনকে আপাতত সঙ্গে নিয়ে রাত রুমে ফিরে। ইসানা রুমের দিকে পা বাড়াতেই মনে পড়ে রাত কেন তাকে ডেকেছিল। রাদের দরজার নিকটে এসে নক করলে রাত দরজা খুলে। বলুন, কেন ডেকেছিলেন তখন? রাত মনে করার চেষ্টা করে ফ্লোরের দিকে তাকিয়ে। তারপর ইসানার চোখের দিকে তাকিয়ে বলল, এখন মনে পড়ছে না, পরে বলবো। ইসানা শুনে চলে যায়। রাত দরজা ভিড়িয়ে দেয়। আপনি আমাকে জ্বালাতন করছেন কেন? বিরক্তিতে বারবার কল কেটে দিচ্ছি, বুঝতে পারছেন না? কথা না শুনে কল কেটে দিলে এমনই হবে মিস। সোহানার আগে চোখ বন্ধ করে ফেলে। তারপর স্বাভাবিক হয়ে বলে, ওকে, কি বলবেন বলেন। এত তারা কিসের মিস? বয়ফ্রেন্ড অপেক্ষা করছে হোয়াটসঅ্যাপে। আজাইরা কথা না বলে যেটা বলতে চান, সেটা বলুন। কাল 10টায় আমার সঙ্গে দেখা করবেন মিস। কোথায়? RFC গার্ডেনে। পারবো না, আপনার বাসার নিচে আছি। রাজি না হলে সোজা বাসার ভেতরে প্রবেশ করব মিস। কি? বিস্মিত হয়ে, জানালা দিয়ে উকি দিন মিস। সোহানা জানালা দিয়ে উকি দিয়ে দেখে সত্যি সত্যি মুরাদ গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তাকে দেখা মাত্রই হাত জাগিয়ে হ্যালো জানায়। সোহানা সরে যায়। ঘন ঘন নিঃশ্বাস নিয়ে বলল, আমি আসব দেখা করতে। আপনি চলে যান এখান থেকে আপাতত। কথা দিতে হবে আমায় মিস। দিলাম। প্রমিজ? হ্যাঁ, প্রমিজ। ওকে বাই, দেখা হবে আগামীকাল মিস। মুচকি হাসি দিয়ে কল কেটে গাড়ি টান দিয়ে চলে গেল মুরাদ। জানালা দিয়ে সেটি দেখে সোহানা স্বস্তির নিঃশ্বাস নেয়। একটুর জন্য বেঁচেছে। মনে মনে কার ওপর রাগ হবে বুঝে উঠতে পারছে না। কে তার এমন সর্বনাশ করল? নাম্বার, বাড়ির অ্যাড্রেস, মুরাদকে কোন শুভাকাঙ্ক্ষী দিয়েছে তাকে খুব প্রয়োজন এই মুহূর্তে। সকালে রাত ইসানা একসঙ্গে ফ্যাক্টরিতে আসে। চোখ ভেঙে ঘুম আসছে ইসানার। সারা রাত টাইসন ও রাদের জন্য ঠিকঠাকভাবে ঘুমাতে পারেনি। 1-2 ঘণ্টা অতিবাহিত হতেই রাত এসে টাইসনের খবরাখবর নিচ্ছে। তার ওপর লাইট ঝালানো ছিল সারারাত, যার ফলে ঘুমের ঘাটতি দেখা দিয়েছে। হাই তুলতেই ল্যান্ডলাইনে কল আসে। কল রাত দিয়ে কফি বানানোর বার্তা পেশ করে। ইসানা কফি বানিয়ে রাদের কেবিনে প্রবেশ করে। রাত ইসানার শুকনো মুখশ্রী দেখে বুঝতে অসুবিধা হয় না তার। মুখ খুলে কিছু বলার পূর্বেই লিসা তড়িঘড়িতে ভেতরে প্রবেশ করে। হাতে ছিল মাঝারি আকারের একটি টিফিন বাটি। ডেস্কের ওপরে রেখে মুচকি হেসে রাদের উদ্দেশ্যে বলল, আজকের হালুয়া একদম পারফেক্ট হয়েছে রাত।
খেয়ে দেখো। তুমি টেস্ট করেছ? ভ্রু কিঞ্চিত বাঁকিয়ে জিজ্ঞেস করল রাত। চেয়েছিলাম, কিন্তু আমি চাই তুমি আগে টেস্ট করো প্লিজ, অনুরোধ স্বরে বলল লিসা। রাত খেতে চাইছে না, লিসার মনরক্ষার্থে খেতে হবে তাকে। লিসা 2টি চামিচ নিয়ে এসেছে, রাদের দিকে একটি তাক করে ধরেছে। রাত সেটি নিয়ে বাটির ঢাকনা সরিয়ে মুখে দিল। মুখ নাড়াচাড়া করার ভঙ্গি দেখে লিসা চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, ঠিক আছে তো রাত? সেকেন্ড কয়েক চুপ থেকে রাত উত্তর দিল, চমৎকার। সত্যি? খুশিতে লাফিয়ে উঠল লিসা। উফ, যাক, আমার রান্না সার্থক হয়েছে। তুমি খাও, আমি আন্টিকে ধন্যবাদ দিয়ে আসি। তিনিই আমাকে সাহায্য করেছে হালুয়া বানাতে। দ্বিতীয় চামিচটি ডেস্কে রেখে লিসা বেরিয়ে গেল। রাত অপর চামিচটি হালুয়ার পাশে রেখে বাটিটি ইসানার দিকে এগিয়ে দিয়ে বলল, ট্রাই করুন, আপনার জন্য এনেছ, বলছি। গুরুগম্ভীর কণ্ঠে শুধালো রাত। ইসানা রাদের নির্দেশ যথারীতি পালন করে এক চামিচ মুখে দিল। তৎক্ষণাৎ রাদের দিকে তাকিয়ে চামিচ আগের স্থানে রেখে দিল। রাত ইসানার পানে তাকান অবস্থায় চেয়ারে হেলান দিল। সে ইসানার মুখ থেকে লিসার বানানো হালুয়ার প্রশংসা শুনতে চায়, সেজন্য সপ্রশ্ন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। ইসানা নজর নত করে মিনমিন কণ্ঠে বলল, অতিরিক্ত চিনি হয়েছে। আপনি তো জানেন আমি সুগার লাইক করি খুব কম। তবে তাকে মিথ্যে কেন বললেন? রাত ঘাড় হালকা কাত করে ইসানার চোখের দিকে তাকিয়ে বলল, খুশি করতে না পারলেও কষ্ট দিয়ে কথা বলা অনুচিত, তাই মিথ্যে তারিফ করলাম। আপনার তরিকা অবলম্বন করলাম। অবশ্য এতে লিসা খুশি হয়েছে। ইসানা চোখ তুলে রাদের চোখের দিকে তাকায়। পরস্পর দৃষ্টি বিনিময় হয় সেকেন্ড কয়েক। ইসানা বিনাবাক্যে কেবিন ত্যাগ করল। কেবিনে এসে থুতনিতে ঠেস দিয়ে হাত রেখে রাদের বলা কথাটি পুনরাবৃত্তিতে আওড়ানোর চেষ্টা চালাচ্ছে। কয়েকদিন যাবৎ রাদের আচার আচরণে পরিবর্তন লক্ষ্য করছে। হঠাৎ রাদের পরিবর্তন তাকে ভাবিয়ে তুলছে। সোহানা দ্রুত পায়ে মুরাদের কাছাকাছি এসে তেজি কণ্ঠে বলল, বলুন কেন আসতে বলেছেন? মুরাদ সানগ্লাস খুলে উঠে দাঁড়ায়। টেবিলের ওপর থেকে গোলাপের বুকে হাতে নিয়ে মৃদু হেসে বলল, আপনার জন্য মিস। সোহানা রাগী মুডে বুকেটি হাতে তুলে নেয়। পুনরায় বলে, এবার বলুন, আমাকে এড়িয়ে চলছেন কেন মিস? আপনি আমার কোনো রিলেটিভ না, শেফ অচেনা একজন পার্সন। প্রিয় পার্সন হতে চাই আপনার মিস। মাথায় সমস্যা হয়েছে বাড়ির সবাই জানে? দেখুন, আপনি আমার বয়সে ছোট। আপনি বলে সম্বোধন করছি সম্মান করে, সেই মান রাখার চেষ্টা করুন। আপনি থেকে তোমার তুমি হতে চাই মিস। অসম্ভব, ঝাড়ি দিয়ে বলল সোহানা। মুরাদ সোহানার কাছে এগিয়ে গিয়ে গালে হাত রাখতে গিয়েও সরিয়ে নেয়। নরম কণ্ঠে বলল, আমি আপনার প্রেমে পড়েছি মিস। এর থেকে আমাকে কেবল আপনিই উদ্ধার করতে পারবেন। এতটুকু বলে থেমে সোহানার কানের কাছে মুখ এগিয়ে নেয়। ফিসফিস করে বলে, আমাকে ভালোবাসুন মিস। আমি আপনার হৃদয় দখল করতে চাই, তীব্রভাবে ভালোবাসতে চাই আপনাকে। সোহানার সর্বাঙ্গে যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। বুকের মধ্যে থাকা যন্ত্রটা দ্রুতগতিতে টিমটিম করছে। এ কোন অনুভূতিতে হাতড়াচ্ছেন তিনি? হাতের মুঠোয় বুকেটি খামচে ধরে, ঠোঁট ঈষৎ নড়াচড়া করছে, কিন্তু বাক্যগুলো ভেতর থেকে বের হচ্ছে না কিছুতেই। মুরাদ দূরত্বে চলে আসে, স্বাভাবিক স্বরে বলে, আশা করি আপনি আমাকে বাঁচাবেন মিস। মৃদু হাসি প্রদান করে মুরাদ রেস্টুরেন্ট ত্যাগ করে। সোহানার ঘুরে তাকায়। মুরাদের যাওয়ার দিকে চোখ পিটপিট করে তাকিয়ে আছে। দৃষ্টির বাহিরে যেতেই সোহানা আশেপাশে তাকায়। পুরো রেস্টুরেন্টটি খালি ছিল, কোনো কাস্টমার ছিল না সেখানে। তবে কি মুরাদ তার জন্য পুরো রেস্টুরেন্টটি কিছুক্ষণের জন্য ভাড়া নিয়েছে?